এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি বাংলা প্রিপারেশনের জন্য আমাদের যে বিগত বছরের বিভিন্ন সাল থেকে প্রশ্নোত্তর পর্বগুলি চলছিল বা চলছে, আজকে আমরা 2001 সালে যে পিজিতে যে প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে বসবে তাদের জন্য যে প্রশ্নোত্তরগুলো আর কি 2001 সালে এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যারা 2000 সালের পাস এবং অনার্স দুটোই দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ আমাদের এর আগের ক্লাসে ও দুটো সালের নবম দশম এবং একাদশ দ্বাদশ অর্থাৎ পিজি এবং পাস অনার্স দুটোই আর কি প্রশ্নোত্তর পর্ব হয়ে গেছে। তো চলো 2001 সালের পিজিতে যে প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখে নিই। আজকের 1 নম্বর প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য কার রচনা? তার আরও একটি রচনার নাম লিখুন। উত্তর, রাজা প্রতাপাদিত্য রামরাম বসুর লেখা। এখানে দেখো সাল উল্লেখ করে রেখেছি, এই সালটি কিন্তু তোমাদের না লিখলেও হবে, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য আমি উল্লেখ করেছি, কারণ অনেক সময় এটা দিয়ে দিতে পারে যে রাজা প্রতাপাদিত্য আর কি কত সালে আর কি রচিত হয়েছিল, সেটা 1801 সালে। দ্বিতীয় পার্টে কি, তার আরেকটি রচনার নাম লিখুন, সেটা আর কি তার বলতে এখানে রামরাম বসুর লেখা আর কি। রামরাম বসুর লেখা আরও একটি রচনা হলো লিপিমালা, আর এই লিপিমালাটি প্রকাশিত হয় কবে? 1802 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণ ও কানাই কোনটি তৎসম ও কোনটি তদ্ভব শব্দ? কৃষ্ণ ও কানাই এই শব্দ দুটো আর কি কোনটা তদ্ভব এবং কোনটা তৎসম সেটা মানে বের করতে হবে। উত্তর, কৃষ্ণ হচ্ছে একটা তৎসম শব্দ এবং কানাই হলো তদ্ভব শব্দ। 3 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে? এটি কি জাতীয় রচনা? উত্তর, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হলেন বৃন্দাবন দাস, আর এটি একটি চৈতন্য জীবনী গ্রন্থ। 4 নম্বর প্রশ্ন, এ কলমে লেখা যায় না। এখানে কলমের নিচে দাগ রয়েছে, আর এ কলমে কালি নেই, এখানেও কলমের নিচে দাগ রয়েছে। এখানে কলম দুটি কি কারক? কারক নির্ণয় করতে বলেছে। দেখো, একই শব্দ অথচ বাক্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করছে, যে এ কলমে লেখা যায় না, তাহলে এই কলমের দ্বারা লেখা যায় না, এইভাবে আমাদের ভাবতে হবে। তো এটা করণ কারক আর কি দ্বারা দিয়ে বোঝালে সেটা কিন্তু করণ কারক হয়, কারণ কোন কলমের দ্বারা লেখা যায় না? এ কলমের দ্বারা লেখা যায় না। আর দ্বিতীয় পার্টে দেখো আছে এ কলমে কালি নেই, তাহলে এখানেও কিন্তু কলমের নিচে দাগ রয়েছে, তোমরা ভাবতেই পারো এটাও করণ কারক হবে, কিন্তু না, বাক্যে ব্যবহৃত অর্থটা আমাদের বুঝতে হবে। এ কলমে কালি নেই, তাহলে কোথায় বা কিসে কালি নেই? কলমে কালি নেই, তাহলে এটা হবে অধিকরণ কারক। 5 নম্বর প্রশ্ন, দত্তা, গোরা, মৃণালিনী, বিপিনের সংসার কোনটি কার লেখা উপন্যাস তা বলুন। এখানে বিভিন্ন উপন্যাসের নাম লেখা রয়েছে এবং কার লেখা উপন্যাস সেটা আর কি জানতে চেয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আমি সালগুলো পাশে লিখে রেখেছি, এখানে কিন্তু তোমাদের সাল লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য আমি করে রেখেছি। উত্তর, দত্তা দেখো উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর এই উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসটি কার লেখা? এটা আমরা প্রত্যেকেই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর এই উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1910 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে দেখো মৃণালিনী। মৃণালিনী উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর এই উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1869 খ্রিস্টাব্দে। বিপিনের সংসার এই উপন্যাসটিকে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর এই উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1941 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি উপন্যাসেরই সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারে, আর নামগুলোও খুবই গুরুত্বপূর্ণ, যে কার লেখা সেটা তো অবশ্যই জানতে হবে। 6 নম্বর দেখো, 6 নম্বর প্রশ্ন, ভ্রাতুষ্পুত্র, পঙ্কজ, বহুব্রীহি, বিয়ে পাগলা এই শব্দগুলির সমাস নির্ণয় করুন। এটা আর কি জানতে চেয়েছে, যে কোনটি কোন সমাস সেটা আর কি বলেছে। উত্তর, ভ্রাতুষ্পুত্র দেখো ভ্রাতার পুত্র, দেখো রবা এর বিভক্তি যখন যুক্ত হয় সমাস বাক্যে সেটা কিন্তু সম্বন্ধ তৎপুরুষ হয়। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এখানে দেখো কৃদন্ত পদ রয়েছে, সেই জন্য এটা হয়েছে উপপদ তৎপুরুষ সমাস।
বহুব্রীহি, বহুব্রীহি যাহার বাক্যে, সমাস বাক্যে বা ব্যাস বাক্যে সমাস নির্ণয় করার সময় ব্যাস বাক্যে যখন আমরা যাহার বা যার শব্দ পাই তখন সেটা কিন্তু বহুব্রীহি সমাস হয়, সেই জন্য এটা বহুব্রীহি সমাস। আর এখানে বহুব্রীহি নামটাকেই সমাস করা হয়েছে, এটা তো আরও সহজ। বিয়ে পাগলা, বিয়ের জন্য যে পাগলা বা যে পাগল আর কি, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস, কারণ বিয়ের জন্য কোনো জন্য বা নিমিত্ত বা উদ্দেশ্য বোঝালে সেটা কিন্তু নিমিত্ত কারকের ক্ষেত্রে নিমিত্ত কারক হয়, আর সমাসের ক্ষেত্রে নিমিত্ত তৎপুরুষ সমাস হবে। 7 নম্বর প্রশ্ন, কৃৎপ্রত্যয় কাকে বলে? উদাহরণ দিন। উত্তর, কৃৎপ্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে প্রত্যয় হয়, অর্থাৎ ধাতুর উত্তর যে প্রত্যয় হয় তা ধাতু প্রত্যয় বা কৃৎপ্রত্যয় হয়। যেমন উদাহরণটা যদি আমি বলি তাহলেই বুঝতে পারবে। দা একটা ধাতু রয়েছে, জানো তোমরা প্রত্যেকেই, আর তব্যও কিন্তু একটা প্রত্যয়। তাহলে দা ধাতু, তার সাথে তব্য প্রত্যয় যোগ হয়ে কি হলো? দাতব্য। আর এটা একটা কৃৎপ্রত্যয়ের উদাহরণ। তারপরে দেখো, পরে আরও একটি শব্দ আমি নিয়েছি, চল যুক্ত অন্ত মিলে কি হলো? চলন্ত। তাহলে এটাও কিন্তু একটা কৃৎপ্রত্যয়ের উদাহরণ হয়েছে। চল একটা ধাতু, লয়ের নিচে হসন্ত হবে এখানে, চল একটা ধাতু আর তার সাথে অন্ত হচ্ছে একটা প্রত্যয়, চলন্ত। 8 নম্বর প্রশ্ন, অঘোষ বর্ণ কাকে বলে? উদাহরণ দিন। উত্তর, অঘোষ বর্ণ প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রের কম্পন হয় না বলিয়া কণ্ঠস্বর মৃদু থাকে, এজন্য এই বর্ণগুলিকে অঘোষ বর্ণ বলে। যেমন প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলেছে অঘোষ বর্ণ। যেমন ক খ, চ ছ হবে, ছ এখানে লেখা হয়নি, চ ছ, ট ঠ, ত থ, প ফ। দেখো, প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ কি? অঘোষ বর্ণ। আর এই বর্ণকে কেন অঘোষ বর্ণ বলা হয়েছে? কারণ এই বর্ণগুলিকে উচ্চারণ করার সময় স্বরতন্ত্রের মধ্যে কোনো কম্পন হয় না। কম্পন হয় না বলে উচ্চারণটা কি হয়? অনেকটা মৃদু হয়, জোরে উচ্চারণ হয় না আর কি। 9 নম্বর প্রশ্ন, আলাউল কোন সময়ের কবি? ওই সময়ের আরও এক বিখ্যাত কবির নাম লেখো। উত্তর, আলাউল হচ্ছে সপ্তদশ শতকের কবি। আর দ্বিতীয় পার্টে কি? ওই সময়ের আরও একজন বিখ্যাত কবির নাম লেখো আর কি, সেটা বলতে বলেছে। ওই সময়ের আরও এক বিখ্যাত কবির নাম হলো দৌলত কাজী। 10 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস ও রামপ্রসাদ সেন কোন কাব্যধারার আর কি সেটা জানতে চেয়েছে। উত্তর, জ্ঞানদাস হচ্ছে বৈষ্ণব পদাবলীর কবি বা পদকর্তা এবং রামপ্রসাদ সেন হচ্ছে শাক্ত পদাবলীর পদকর্তা। 11 নম্বর প্রশ্ন, কানু ও বড়াই কোন প্রাচীন কাব্যের চরিত্র সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর, কানু ও বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র, এটা আমরা প্রত্যেকেই জানি। 12 নম্বর প্রশ্ন, 1872 সাল কি জন্য স্মরণীয়? তখন তো সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতো আর লিখতেও হতো সংক্ষিপ্ত আকারে আর কি উত্তর, আর এখন তো এমসিকিউ আকারে হয়ে গেছে। তো তখন কিন্তু এই বিভিন্ন সাল থেকেও কিন্তু এই ধরনের প্রশ্ন আর কি এসে থাকতো। তোমরা বিভিন্ন সাল যখন অ্যান্সার করবে, প্রশ্নোত্তরগুলো পরপর ক্লাসগুলো দেখবে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে, ঠিক আছে? তো এখানে দেখো, 1872 সাল স্মরণীয় হচ্ছে 3টে কারণে। 1 নম্বর হচ্ছে জাতীয় রঙ্গালয় প্রতিষ্ঠা হয় কবে? 1872 সালে, আর এই জন্য 1872 সাল স্মরণীয়, যেটা আর কি ন্যাশনাল থিয়েটার বলি ইংরেজিতে। 2 নম্বর, নীলদর্পণ নাটক মঞ্চস্থ হয় কবে? 1872 সালে, সেই জন্য স্মরণীয়। এবং 3 নম্বর দেখো, বঙ্গদর্শনের প্রকাশকাল। বঙ্গদর্শন নামে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে, সেই জন্য এই সালটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। 13 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যটি কার রচনা? তিনি কোন শতাব্দীর? উত্তর, পদ্মাবতী কাব্যটি আলাউলের রচনা। আর এই কাব্যটির সাল আমি দেখো লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, 1646 থেকে 1659 পর্যন্ত আর কি, আনুমানিকভাবে এটা ধরা হয়েছে। তিনি কোন শতাব্দীর কবি? আলাউল সপ্তদশ শতাব্দীর কবি। এখানে দেখো পদ্মাবতী কাব্য, তাহলে তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে পদ্মাবতী কাব্য, কিন্তু পদ্মাবতী নাটক নয়। 14 নম্বর প্রশ্ন, চোখের বালি ও চোরাবালি কি জাতীয় গ্রন্থ? লেখকের নাম দাও।
এটাও আর কি পরে জানতে চেয়েছে। উত্তর, চোখের বালি একটি উপন্যাস, আর এটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর চোখের বালি উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1903 সালে। চোরাবালি এটি একটি কাব্যগ্রন্থ, আর এটি রচনা করেছেন কে? বিষ্ণু দে। আর এই চোরাবালি কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1937 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, সবুজ পত্র কে কত সালে সম্পাদনা করেন? উহা কি বর্তমানে প্রকাশিত হয়? সেটাও আর কি জানতে চেয়েছে। উত্তর, সবুজ পত্র প্রমথ চৌধুরী 1914 খ্রিস্টাব্দে সম্পাদনা করেন। এই সালটি আমি তোমাদের সুবিধার জন্য আর কি দিয়ে রেখেছি। এই পত্রিকাটি 1927 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলা একাডেমির গ্রন্থাগারে সংক্ষিপ্ত আছে। 16 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কার রচনা? তিনি কোন রাজসভার কবি ছিলেন? কোন রাজসভার আর কি সভাকবি ছিলেন সেটা জানতে চেয়েছে। উত্তর, অন্নদামঙ্গল কাব্যটি ভারতচন্দ্রের রচনা। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাকবি ছিলেন। এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অন্নদামঙ্গল কে রচনা করেছেন এবং তিনি অর্থাৎ ভারতচন্দ্র কার রাজসভার সভাকবি ছিলেন, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন। সধবার একাদশী কার রচনা? তার শ্রেষ্ঠ রচনাটি কি? সধবার একাদশী নাটকটি দীনবন্ধু মিত্রের রচনা। দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ রচনা হলো নীলদর্পণ। নীলদর্পণটি কত সালে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। এই সালটিও খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সুবিধার জন্য দেখো, সধবার একাদশী সালটাও আমি লিখে রেখেছি পাশে। 1866 খ্রিস্টাব্দে সধবার একাদশী প্রকাশিত হয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।